নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনেও এফআইআইদের তরফ থেকে সেলিং এসেছে। এই 1114 কোটি টাকা সেলিং এই এফআইআইরা করেছে এবং উল্টো দিকে এই ডিআইআই এরা 3868 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.5% ডাউন এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে এখানে 1.82% ডাউনফল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো এই যে ইনফোসিসের এডিআর এটা দেখতে পাচ্ছেন 0 হয়ে আছে। তারপরে উইপ্রোর এডিআর এটা 2% ডাউন হয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও একদম ফ্ল্যাট রয়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 0.5% ডাউন এবং এই যাত্রা অনলাইন এটা 1.62% ডাউন হয়েছে। তো বেশিরভাগ ইন্ডিয়ান এডিআরে আজকে কিন্তু লাল নিশানি দেখা যাচ্ছে। আর এরপরে গিভ নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো গিভ নিফটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 130 পয়েন্টের যদি পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে প্রায় 0.5% ডাউনফল এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি কথা বলি আজকের দিনে ইন্ডিয়ার সিপিআই এর যে ডেটা বা ইনফ্লেশনের ডেটা সেটা সামনে এসেছে। তো এই ইনফ্লেশনের ডেটা এটা কেমন এসেছে, তো দেখতে পাচ্ছেন ইনফ্লেশনের যে ডেটা আজকের দিনে এসেছে এই ডিসেম্বরের 12 তারিখে। তো এই ডেটা কত 0.71%। তো অনুমান কত ছিল, মার্কেটের অনুমান ছিল 0.70% আসবে, আর এর আগে কত ছিল 0.25%। তো দেখতে পাচ্ছেন এর আগের তুলনায় এই যে ইনফ্লেশন সেটা বেশি এসেছে এবং অনুমানের থেকেও বেশি এসেছে। আর এই যে ইনফ্লেশন এটা বেশি আসা ভালো নাকি কম আসা ভালো, যদি বুকিজ নলেজ হিসেবে কথা বলি তাহলে এই যে ইনফ্লেশন এটা কম আসা ভালো, কিন্তু যেহেতু ইনফ্লেশন এখন একের নিচে রয়েছে তো এতে কিন্তু সেরকম বড় পার্থক্য পড়বে না। তো এই ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যেই কিন্তু রয়েছে। তো যদি এর আগের ডেটাগুলো দেখি প্রত্যেকবারই এই যে ইনফ্লেশন এটা কম আসছিল, যেখানে অনুমান 1.76% সেখানে এই 1.5%-এর কাছাকাছি, মানে এর আগের প্রায় প্রতিবারই কিন্তু এই যে ইনফ্লেশন সেটা অনুমানের তুলনায় কম এসেছিল এবং আগের বারের ডেটার তুলনাতেও কম এসেছিল। আর এই যে ইনফ্লেশন এটা কোন মাসের এলো, তো দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের ইনফ্লেশনের যে ডেটা সেটা এসেছে। তো এটা তো স্বাভাবিক যে নভেম্বর মাসের ডেটা সেটা ক্যালকুলেট হবে তারপরে তার পরের মাসে আসে। তো দেখতে পাচ্ছেন 12-13 তারিখ করে এই যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে চলে আসে। তো যদি কথা বলি Q3 কি কি মাস নিয়ে হয়, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, তো এই তিনটে মাস নিয়ে Q3 হয়। তো এর আগে আরবিআই যেদিন রেট কাট করে সেদিন এটাই বলেছে এই যে Q3 যে ইনফ্লেশন এটা থাকবে 0.6%, মানে যদি 3 মাসে দেখি তাহলে 3 ইন্টু 0.6 তাহলে 1.8 এরকম থাকবে, এটাই কিন্তু আরবিআই বলেছে। তো এই দুটো নিয়ে যদি দেখেন তাহলে প্রায় 0.96%-এর কাছাকাছি চলে এসেছে, মানে আরবিআই মনে করছে এর পরের যে মাস আসবে সেখানে এই যে ইনফ্লেশন এটা কিন্তু এই 0.60 থেকে 70%-এর মধ্যেই থাকবে। আর এই ইনফ্লেশন যে এরকম কন্ট্রোলের মধ্যে রয়েছে এর ফলে কি বোঝা যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন আরবিআই স্টিল হ্যাজ রুম টু কাট রেটস অ্যাজ ইনফ্লেশন সফটেন, মানে এই ইনফ্লেশন যেহেতু কন্ট্রোলের মধ্যে রয়েছে তো সেই কারণে কিন্তু এই যে আরবিআই আরো কিছু রেট কাট করতে পারে। তো এরকমটাই মনে করা হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট এটা কমে 5% পর্যন্ত কিন্তু নেমে আসতে পারে। তো অনেক বড় বড় ইকোনমিস্ট কিন্তু এটাই মনে করছে। এরপরে কথা বলবো সমগ্র বাজার নিয়ে, মূলত এই নিফটি ফিফটি নিয়ে। তো গতকালে এই যে কোটাক সিকিউরিটি এদের তরফ থেকে এই নিফটির টার্গেট এসেছিল, তো মনে করছে বুলকে সিনারিওতে এই যে নিফটি ফিফটি এটাই ডিসেম্বর 2026-এর মধ্যে এই 32,000 এটাকে টাচ করতে পারবে। খুব যদি খারাপ পরিস্থিতি থাকে তাহলে 26,200 এখানে আটকে থাকবে এবং যদি মিডিয়াম পরিস্থিতি থাকে তাহলে 29,000 পর্যন্ত যেতে পারে। আর এটা তো গেল দেশীয় এজেন্সি, তো বিদেশি যে এজেন্সি রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু নিফটির প্রতি টার্গেট যে সেগুলো সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে জেব্রিজ এরাও কিন্তু মনে করছে ডিসেম্বর 2026-এর মধ্যে এই যে নিফটি সেটা কিন্তু 28,300 এটাকে টাচ করতে পারে। তো কি কি কারণ বলছে এই যে ভ্যালুয়েশন সেটা অনেকটাই সস্তা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে ইপিএস বা গ্রোথ এটাও কিন্তু যথেষ্ট ভালো এবং তার সঙ্গে সঙ্গে 10খানা যে স্টক সেগুলোকেও কিন্তু এই যে এজেন্সিটা এরা পিক করেছে। তো এরা মনে করছে বর্তমান লেভেল থেকে প্রায় 10% পর্যন্ত উপরে কিন্তু এই নিফটি ফিফটি যেতে পারে। তো কি কি কারণ বলছে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ায় যে ইমপ্রুভিং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, মানে ইন্ডিয়ার যে ম্যাক্রো ইকোনমিক ব্যাপারগুলো সেগুলো অনেকটা স্টেবল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে ডোমেস্টিক ফ্লো এটাও কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছেন মিউচুয়াল ফান্ডের যে ডেটাগুলো, সিপের যে ডেটাগুলো সেগুলো খুবই স্ট্রং জায়গাতে রয়েছে। তার মানে কি রিটেলরা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই যে ইনভেস্টমেন্ট সেটা বাড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কর্পোরেট আর্নিং মানে কোম্পানিগুলোর যে আর্নিং সেখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। তো এই যে গ্রোথ এটা বৃদ্ধির জন্য, তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক ফ্লো এটা বাড়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে রুপি দুর্বল হয়েছে, তো এটা মনে করছে রুপি এই জায়গার কাছে কনসলিডেট করবে। এই তিনটে কারণ
কারণেই কিন্তু এরকম একটা টার্গেট দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছে অন্যান্য যে এমার্জিং মার্কেটগুলো রয়েছে সেই তুলনায় ইন্ডিয়ান যে মার্কেট সেটা খুব ভালো পারফর্ম করেনি। বলতে গেলে পূর্ববর্তী ছখানা কোয়ার্টারে ইন্ডিয়ান মার্কেটের যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই খারাপ। তো ছখানা কোয়ার্টার মানে প্রায় কিন্তু 1.5 বছরের কথা বলা হচ্ছে। আর কোন কোন স্টকগুলোকে এই জেব্রিজ বেছে নিয়েছে তো দেখতে পাচ্ছেন বড় বড় কোম্পানি এরা বাছে, এই অ্যাক্সিস ব্যাংক, তার সঙ্গে সঙ্গে ভারতী এয়ারটেল, তারপরে এই চোলা, টিভিএস মোটর রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অম্বুজা সিমেন্ট, তারপরে লোধা জিপিএল, ম্যাক্স হেলথ কেয়ার, জেএসডব্লিউ এনার্জি এবং জিএমআর, এই কোম্পানিগুলোকে কিন্তু এই ব্রোকারটা বেছে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের যে এআই ইনভেস্টমেন্ট সেগুলো বেড়ে গেছে এবং এআই যে বাবেল সেটা ফাটার কথাও বলা হচ্ছে এবং সেই জায়গায় দেখতে পাচ্ছেন তার যে প্রভাব সেটা কিন্তু ইন্ডিয়ার উপর পড়বে না এবং ইন্ডিয়ার যে মার্কেট সেটা কিন্তু আউট পারফর্ম করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল সেটাও কমপ্লিট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটা দেশের এজেন্সির সঙ্গে সঙ্গে একটা বিদেশি এজেন্সিও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের প্রতি বুলিশ মনোভাবই রেখেছে। এরপরে কথা বলবো গোল্ড এবং সিলভারের ব্যাপারে। তো এর আগের ভিডিওতে কভার করেছিলাম এই গোল্ড এবং সিলভার এইগুলো একদম টপ লেভেলে পৌঁছে গেছে। এই যে সিলভার এটা তো 2 লাখের গন্ডিকেও ছাপিয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে কভার করেছিলাম এই এমসিএক্স মানে ইন্ডিয়ান মার্কেটে এই যে সিলভারের দাম এটা 2 লাখ পার কেজিকে প্রথমবারের জন্য ছাপিয়ে গিয়েছিল। তো কি কি কারণে এই সিলভারের দাম বেড়েছিল? কারণ সিলভারের যে ডিমান্ড সেটাও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই ফেড যে রেট কাট করেছে তার ফলেও কিন্তু সিলভারের প্রাইসে একটা ভালো মোমেন্টাম দেখা গেছে। কিন্তু তারপরে যদি দেখেন হঠাৎ করে এই যে সিলভার সেখানে বড় ক্র্যাশও দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিলভার যেখানে এই 2 লাখের উপরে উঠে গিয়েছিল সেখান থেকে কিন্তু 4 থেকে 5% কাছাকাছি ক্র্যাশ করে এই মুহূর্তে 1,90,000-এর কাছাকাছি নেমে এসেছে। তো বিরাট বড় একটা পতন কিন্তু এই সিলভারে দেখা যাচ্ছে। তো যদি চার্টে দেখেন তো চার্টে এই যে মোমেন্টাম সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বড় বড় সব লাল ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই যে ভলিউমগুলো সেগুলো কিন্তু অনেকটা বড় বড়ই রয়েছে, মানে হেভি ভলিউমের সঙ্গে সঙ্গে কিন্তু সিলভারে এই পতন দেখা গেছে। তো মোটামুটি এর আগের যে হাই ছিল সেটাকে ভাঙার পরে ফোমোর কারণে এই যে সিলভার সেটা বাড়ছিল এবং আজকের দিনে অনেকটা পতনও দেখা যাচ্ছে। তো অনেক অ্যানালিস্ট মনে করছিল এই 2026-এর মাঝামাঝি করে এই যে সিলভার সেটা 2 লাখ পৌঁছে যাবে, কিন্তু তার অনেক আগেই সিলভার সেই যে গন্ডি সেটাকে টপকে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং আসছে। এরপর একটি কোম্পানির ব্যাপারে কথা বলবো, ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো কিছুদিন আগে স্টকটা 52 উইকে লো লাগিয়ে দিয়েছিল, এই প্রায় 12,130-এর কাছাকাছি চলে এসেছিল। তো সেদিনই বলেছিলাম এই যে স্টকটা সেটা এখন খুব ভালো ভ্যালুয়েশনেই পাওয়া যাচ্ছে। যদি পি রেশিওর কথা বলি, এই কোম্পানিগুলোর যে পি রেশিও এইগুলো প্রায় কিন্তু 100-র কাছাকাছি থাকে, কারণ এইগুলো গ্রোথ সেক্টর থেকে বিলং করছে। সেই জায়গায় এই যে পি রেশিও এটা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে 50-এর কাছাকাছি। তো মোটামুটি ভালোই রিবাউন্ড দেখা যাচ্ছে। যদি দেখেন এই বটম লেভেল থেকে এই 2 থেকে 3 দিনেই প্রায় কিন্তু 8%-এর কাছাকাছি বেড়েছে। তো যদি দেখেন এই 12,300-র কাছাকাছি এসেছিল, এই 3 থেকে 4 দিনেই প্রায় কিন্তু 1000 পয়েন্টের কাছাকাছি র্যালি কোম্পানি দেখিয়ে দিয়েছে। কোম্পানির যে লং টার্মের গ্রোথ স্টোরি সেটাও ভালো। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে কেন বেড়েছে, কারণ এই যে সিএলএসএ এই যে ব্রোকারটা রয়েছে তারা এই যে রেটিং আউট পারফর্ম সেটাকে মেনটেন রেখেছে এবং অ্যানালিস্টরা মনে করছে এই ইএমএস সেক্টরে এই যে ডিমান্ড সেটা কিন্তু ভালোই থাকবে। তো খুব অল্প দিনই স্টকটা টপ লেভেল থেকে 23%-এর কাছাকাছি পড়েও গিয়েছিল। আর এই যে পড়েছিল না, এতে কিন্তু কোম্পানির ভেতরে কোনো প্রবলেম ছিল না। এর যে একটা কম্পিটিটর রয়েছে এই কেনস্টেক, তো সেখানে ভালো সেল অফ দেখা গিয়েছিল। সেই কারণের জন্য কিন্তু ইএমএস সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো পড়ছে। তো এই সিএলএসএ এরা যে আউটপারফর্ম রেটিং বজায় রেখেছে, তো টার্গেট কত দিচ্ছে? এরা কিন্তু টার্গেট রেখেছে 18,800। তো যদি বর্তমান দাম থেকে দেখেন 12,988 যখন এই সময় ছিল তখন টার্গেট দিয়েছিল, সেইখান থেকে কিন্তু 45% ওপর সাইডের টার্গেট এই সিএলএসএ দিচ্ছে। যদি কোম্পানি একটু ডিটেলস দেখেন দেখতে পাচ্ছেন এই যে রিজার্ভ সেটাও নিয়মিত বেড়েছে। বর্তমানে 2170 কোটি রিজার্ভ রয়েছে। তারপর যদি লং টার্ম বোরিং এর কথা বলি, কোম্পানি তাদের যে ধার সেগুলো আস্তে আস্তে কমিয়ে এনেছে, মাত্র 27 কোটির ধার রয়েছে। তো এই 2170 কোটি রিজার্ভের সামনে এই যে ধার সেটা কিন্তু কিছুই নয়। এবং শর্ট টার্ম বোরিং তো কোম্পানি 1 বছরের মধ্যেই পুরোপুরি মিটিয়ে দেবে। প্রায় 150 কোটির কাছাকাছি শর্ট টার্ম বোর্ডিং রয়েছে। এবং কোম্পানির কাছে কত ক্যাশ আছে? তো কোম্পানির কাছে বর্তমানে 40 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস বা ইএমএস এই সেগমেন্টে কাজ করে থাকে। তো কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই কনজিউমার ইলেকট্রনিক্স, লাইটিং, তারপরে হোম অ্যাপ্লায়েন্সেস, তারপরে এই সিসিটিভি রয়েছে, মোবাইল ফোন রয়েছে, এইগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক সার্ভেলেন্স ইকুইপমেন্ট রয়েছে, ওয়ারেবল অডিওবল রয়েছে, এসি পিসিবি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি একটা জয়েন্ট ভেঞ্চারে এন্ট্রি নিয়েছে এই যে ওয়্যারলেস অডিও সলিউশন সেগুলো তৈরি করার ব্যাপারে। তো কোম্পানির বিজনেস মূলত কোন কোন জায়গাগুলো থেকে আসে দেখতে পাচ্ছেন, মোবাইল এবং ইএমএস ডিভিশন এখান থেকে 84%, তারপরে কনজিউমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস এখান থেকে 10% আসে, এবং হোম অ্যাপ্লায়েন্সেস এখান থেকে 4%, আর এই লাইটনিং প্রোডাক্ট এখান থেকে 2%-এর কাছাকাছি বিজনেস কিন্তু এই কোম্পানির আসে। তো কোম্পানির যে অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি এটাও দেখতে পাচ্ছেন, স্মার্টফোন প্রায় 60 মিলিয়ন, এলইডি টিভি 6.5 মিলিয়ন, রেফ্রিজারেটর রয়েছে 1.2 মিলিয়ন, তারপরে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে, এলইডি ল্যাম্পস, এলইডি ব্যাটেন রয়েছে এবং ডাউন লাইটস রয়েছে।
তো মার্কেট ক্যাপ যদি দেখেন তো কোম্পানি যখন প্রায় 18,000 19,000 টাকার কাছে চলছিল তখন লার্জ ক্যাপ কোম্পানি ছিল। তো সেই মার্কেট ক্যাপ অনেকটাই মুছেছে, এখন 81,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। তো হাই দেখতে পাচ্ছেন 19,150, তো সেখান থেকে অনেকটাই ডাউন হয়েছে। তো এই যে পি রেশিও এটা অনেক কুল হয়েছে, দেখতে পাচ্ছেন 62-র কাছাকাছি পি রেশিও রয়েছে। যদি একটি হিস্ট্রি দেখেন তো 1 বছর আগেই এই যে পি এটা প্রায় 212-র কাছাকাছি ছিল, সেখান থেকে যদি দেখেন অনেকটা সস্তা পিতেই কিন্তু এই কোম্পানিটা ট্রেড করছে। এবং যদি এই 2025 সালের কথাই বলি, মে মাসে দেখতে পাচ্ছেন এই পি এটা 157-তে ছিল, সেখান থেকে কিন্তু এই যে পি রেশিও সেটা প্রায় হাফ হয়ে গেছে। তারপর আরওসি আরওই এগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট স্ট্রং রয়েছে। ইপিএস এটাও 243 এবং কোম্পানির যে ধার সেটাও কিন্তু খুব বেশি নয়, 0.34 রয়েছে। এই সেগমেন্টে কম্পিটিটর কারা, তো হ্যাভেলস ইন্ডিয়া রয়েছে, তারপরে ডিকসন এবং এর পরের যে কোম্পানি পিজি ইলেকট্রোপ্লাস্ট। তো দেখতে পাচ্ছেন এর যে মার্কেট ক্যাপ এটা অনেকটাই কম, 16,189 কোটি, মানে এই কোম্পানির প্রায় কিন্তু 5 ভাগের 1 ভাগ এর পরের কোম্পানিটা রয়েছে। তারপর যদি প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখি তো সেলস এটা দেখতে পাচ্ছেন কিভাবে বেড়েছে। এই 2020 সাল করে যেখানে এই 4,400 কোটির কাছাকাছি সেলস হতো, সেখান থেকে এই সেলস মাত্র 5 বছরে প্রায় কিন্তু 12 গুণের কাছাকাছি বেড়েছে। তো অপারেটিং প্রফিট এটাও ভালো পরিমাণে বেড়েছে। এই 2020 সালে যেখানে 228 কোটির অপারেটিং প্রফিট ছিল সেটা বেড়ে প্রায় 1900 কোটির কাছাকাছি চলে গেছে। তারপরে নেট প্রফিট, তো যেখানে কোম্পানি 13 কোটি 43 কোটি এরকম নেট প্রফিট দেখাতো, সেখান থেকে কিন্তু এই নেট প্রফিট বাড়তে বাড়তে বর্তমানে প্রায় 1700 কোটির কাছাকাছি নেট প্রফিট। এবং ইপিএসও দেখতে পাচ্ছেন বেড়েছে 27 থেকে বেড়ে বেড়ে আস্তে আস্তে এই 242-এর কাছাকাছি। এরপরে যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো কোম্পানির প্রমোটারের কাছে প্রায় 29%-এর কাছাকাছি হোল্ডিং রয়েছে। এফআইআই এদের কাছে রয়েছে 20%-এর কাছাকাছি হোল্ডিং। ডিআইআই এদের কাছে রয়েছে 28%-এর কাছাকাছি হোল্ডিং এবং পাবলিক এদের কাছে কত, এই 8%-এর কাছাকাছি হোল্ডিং রয়েছে। মানে খুব ভালো একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে, কারোর কাছেই খুব বেশি বা খুব কমও কিন্তু নেই। এবং যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথাই বলি তো এই 28.92% শেয়ার পুরোটাই কিন্তু কোম্পানির প্রমোটারের কাছে রয়েছে, কোনো প্লেজ কিন্তু কোম্পানি রাখেনি। তো কোম্পানির এই যে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন এখানে 90%, মানে বহু পরিমাণে মোবাইল ফোন তৈরি করে এবং এটাই কোম্পানির মেন বিজনেস। তারপরে এই যে কনজিউমার ইলেকট্রনিক্স এইগুলো থেকে 6.44% মতো রেভিনিউ আসে এবং অন্যান্য কিছু জায়গা থেকে এই প্রায় 3 থেকে 4%-এর কাছাকাছি রেভিনিউ কিন্তু আসে। এবং লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াতেই প্রায় 96%-এর কাছাকাছি বিজনেস রয়েছে, মানে অন্যান্য দেশগুলো যত ট্যারিফ বসাও না কেন তার প্রভাব কিন্তু এই কোম্পানির ওপর সেভাবে পড়বে না। তো আপনি চাইলে অবশ্যই এই যে ডিকসন টেক এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। এরপরে এই ভোল্টাস এই কোম্পানিটা, তো যদি দেখেন 1 বছরে প্রায় কিন্তু 23%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো এই বছরে গরম না পড়ার কারণে এসির যে বিক্রি সেটা অনেকটাই কমেছে এবং তারই প্রভাব কোম্পানির যে রেজাল্ট সেখানে দেখা গেছে এবং তারপরে কোম্পানির স্টকটা পড়েওছে। তো এই কোম্পানির জন্য কিন্তু কিছু ভালো খবর আজকে এসেছে। তো এই কোম্পানির ওপরে আগে এই 2018-19 এবং 2020-21 এই ফাইন্যান্সিয়াল ইয়ারগুলোর জন্য ট্যাক্স বসানো হয়েছিল, মানে পেনাল্টি হিসাবে প্রায় 31.77 কোটি টাকা। তো বলা হয়েছিল সেই যে টাকা সেটা কোম্পানিকে পেমেন্ট করতে হবে। তো কোম্পানি তারপরে এর বিরুদ্ধে অ্যাপিল করেছিল। তো সেই দেখতে পাচ্ছেন ট্যাক্স যে ডিমান্ডটা সেটা কিন্তু অনেকটাই কমেছে। তো এই 31.77 কোটি থেকে কমে কত হয়েছে 0.14 লাখ, মানে মাত্র 14,000 টাকা। তো যেখানে আগে কোম্পানিকে 31 কোটি টাকা পেমেন্ট করতে হতো, সেখানে কিন্তু কোম্পানি মাত্র 14,000 টাকা পেমেন্ট করেই ছাড় পেয়ে যাবে। তো যেটা কোম্পানির জন্য কিন্তু একটা খুবই স্বস্তির ব্যাপার। এরপরে কথা বলবো আদানি গ্রিন এনার্জি লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। তো কোম্পানির জন্য কিছু খবর আসছে। তো এই কোম্পানিতে আগে কিছু ইনসাইডার ট্রেডিং হয়েছিল, এরকম রিপোর্টের তদন্তও চলছিল। তো দেখতে পাচ্ছেন সেবি সেই যে তদন্ত সেটা বন্ধ করেছে। কার বিরুদ্ধে, এই প্রণব আদানি। তো এই প্রণব আদানি ইনি হচ্ছেন গৌতম আদানির ভাইপো এবং ইনি অনেক কোম্পানির ডিরেক্টর এরকম পদেও রয়েছেন। তো দেখতে পাচ্ছেন উইদাউট এনি ডিরেকশন অর পেনাল্টি, মানে এই যে ইনসাইডার ট্রেডিং এর তদন্তটা সেটা বন্ধ করা হয়েছে এবং কোনো রকম পেনাল্টিও কিন্তু বসানো হয়নি। তো যেটা কোম্পানির জন্য এবং এই যে ব্যক্তি এর জন্য অবশ্যই পজিটিভ ব্যাপার। তো এই ইনসাইডার ট্রেডিং মানে কি, মানে কোম্পানির কোনো সেন্সিটিভ তথ্য সেগুলোকে কাজে লাগিয়ে যদি কেউ সেই কোম্পানিতে ট্রেডিং করে তো সেটাকে কিন্তু ইনসাইডার ট্রেডিং বলা হয়। তো কোম্পানিকে কি করতে হয়, যে কোনো জিনিস আগে ডিসক্লোজ করতে হয়, তারপরে কোম্পানির যে ম্যানেজমেন্টরা রয়েছে তারা কিন্তু এই ট্রেডিং ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন। কিন্তু ধরুন কোম্পানির কোনো ব্যক্তি আগে সেই কোম্পানিতে পজিশন তৈরি করে রেখে তারপরে সেই তথ্য সামনে রাখলো, তো সেটাকে কিন্তু ইনসাইডার ট্রেডিং হিসেবে ধরা হয়। তো এর জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও কিন্তু থাকে। তো সেরকমই কিছু ব্যাপারে তদন্ত চলছিল, তো যেখানে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম পেনাল্টি বা কোনো রকম ডাইরেকশন কিন্তু দেওয়া হয়নি। এরপর একটি কোম্পানি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড। তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 171 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। আর কি সংক্রান্ত অর্ডার পেয়েছে, র্যাডার সংক্রান্ত অর্ডার এই কোম্পানি পেয়েছে। তো কি র্যাডার, তো দেখতে পাচ্ছেন এই যে এস ব্যান্ড পোলারিমেট্রিক ডবলার
ওয়েদার র্যাডার রয়েছে সেই সংক্রান্ত অর্ডার এই কোম্পানি পেয়েছে। এরপরের কোম্পানি আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানি ইন্টিরিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো এর শেয়ার হোল্ডাররা 5 টাকা করে ইন্টিরিম ডিভিডেন্ড পাবে। তো এই রেকর্ড ডেট কবে কি রাখা হয়েছে? তো দেখতে পাচ্ছেন এই যে ডেট সেটা রাখা হয়েছে এই ডিসেম্বর 18, 2025। আর এই ডিভিডেন্ড কবে পে করা হবে? এই জানুয়ারির 11 তারিখে পেমেন্ট করে দেওয়া হবে। এরপরে যদি বিভিন্ন ইকোনমিক ডেটা দেখি, তো সবকিছু অ্যাসেট ক্লাসে আজকে প্রথম দেখা যাচ্ছে এই বিটকয়েন প্রায় 2.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি ইন্ডিয়ান রুপি, এটা আবার সর্বোচ্চ দুর্বল জায়গায় পৌঁছে গেছে এই ডলারের এগেনস্টে। এই 90.57-এর কাছে চলছে। তো এটা কিন্তু ভারতীয় মার্কেটের জন্য খুবই নেগেটিভ ব্যাপার। তারপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো এই WTI ক্রুড এবং ভেন ক্রুড এগুলো একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। আর আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে? তো যদি এই আমেরিকান মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন ডাও জোন্স এটা এই মুহূর্তে 0.32% নিচে রয়েছে এবং এই নাসডাক কম্পোজিট এটাও কিন্তু এই মুহূর্তে অনেকটা ডাউন 1.37%। তো যে সমস্ত ডেটা ইন্ডিয়ান মার্কেটের ওপেনিংকে নির্ধারিত করে সেই সমস্ত ডেটাগুলোই কিন্তু লাল নিশানে চলছে। তো এরকম পরিস্থিতি যদি বজায় থাকে এবং উইকেন্ডে ধরুন ভালো কোনো খবর এলো না, তো সোমবার কিন্তু ইন্ডিয়ান যে মার্কেট সেটা নেগেটিভ ওপেনিং হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।